আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের ধারাবাহিকতায় আমরা আজকে রাবি সি ইউনিটের গণিত অংশ সমাধান করব। তো এখানে আমরা 24-25 সেশনে আসা শিফট 1-এর গণিত প্রশ্নগুলো যেগুলো আসছিল তোমাদের 25টা প্রশ্ন, সেগুলো সলভ করে দেখাবো। তো আশা করি প্রশ্নগুলো সলভ করে তোমাদের এই টাইপের প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা পাবো তোমরা। তো পরবর্তীতে যদি এই টাইপ থেকে প্রশ্ন আসে সেটা সহজেই অ্যান্সার করে আসতে পারবা। তো বিগত বছর প্রশ্ন সলভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে রিসেন্ট ইয়ার যেগুলো। তো চলো কথা না বাড়াই শুরু করি। তো প্রথমে আমাদের যে প্রশ্নটা সেটা ত্রিকোণমিতি থেকে আসা একটা প্রশ্নটা দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট এটা কিন্তু এতটা কঠিন না। ঠিক আছে, দেখো এখানে আমাদের প্রশ্ন কি আছে, সাইন থিটা, এখানে আছে কসেক থিটা, তাই না? তো আমরা জানি কি কসেক থিটা মানে কি 1/sin থিটা। তুমি চাইলে এটা 1/sin থিটা লিখতে পারো, তাই না? তো আমি যদি এখান থেকে সাইন থিটা আর কস থিটার ভ্যালু বের করতে পারি, তারপর এখানে যদি বসাই দেই পাওয়ার হিসাব করে আমরা মানটা বের করতে পারি, তাই না? দেখো তো 1 2 3 তার মানে মানটা ছোট আসবে। তো দেখো আমরা যদি এটাকে লিখতে পারি এভাবে যে সাইন থিটা টু ওয়েট দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে আমরা এটা এভাবে লিখতে পারি যে সাইন থিটা প্লাস 1/sin থিটা। ঠিক আছে না? এটা তো আমরা লিখতে পারি। এটাই করলে কত 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লসাগু সহজে করব। একবারে দেখো, তাহলে এখানে একবার লসাগু করে সাইন ইনটু সাইন, সাইন স্কয়ার থিটা, আর এখানে 1 আর 2 এর পাশে চলে গেল সাইন থিটা, নিচে সাইন থিটা। আরেক লাইন করে দিই, তোমাদের অনেক হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। দেখো উপরে কি হলো সাইন স্কয়ার থিটা প্লাস 1, আর নিচে কি থাকলো সাইন থিটা, যেহেতু আমরা লসাগু করছি, ইকুয়াল কত 2। তাহলে তুমি এখান থেকে কিন্তু এই যে সাইন থিটা এবারে গুণ হয়ে গেল 2 সাইন থিটা। 2 সাইন থিটা তুমি একবারে এই পাশে প্রক্ষান্তর করে নিয়ে আসতে পারো। তাহলে তো আমরা দেখো সাজায় লিখতে পারি সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, 2 সাইন থিটা প্লাস 1। আশা করি এটা বুঝতে পারছো। সাইন থিটাকে এবার পক্ষান্তর করছি, 2 সাইন থিটা হয়ে গেল। এই 2 সাইন থিটাকে ধরে এই পাশে নিয়ে আসে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, ইজি জিনিস। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আছে, তাই না? a স্কয়ার মাইনাস 2 ইনটু সাইন থিটা ইনটু 1, তারপর 1 স্কয়ার, তার মানে a মাইনাস b স্কয়ার পাচ্ছি আমরা সূত্র। তাহলে এখানে আমি লেখাতে পারি যে সাইন থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল 0, এটা লেখা যায় এখান থেকে। তাহলে তুমি এখান থেকে অনায়াসে বলতে পারো যে সাইন থিটার ভ্যালুটা কত আসছে। দেখো তো ভাইয়া, সাইন থিটার ভ্যালুটা আসছে কত 1। তাহলে তুমি যদি সাইন থিটার ভ্যালু 1 পাও, তাহলে কসেক থিটার ভ্যালু পাবো না? কসেক থিটা মানে কি 1/sin থিটা না, 1/sin থিটা। তাহলে আবার আমরা বলতে পারি দেখো কসেক থিটা, এই যে কসেক থিটা এটা সমান কত 1/sin থিটা। তাহলে 1/sin থিটা মানে কি 1/1, আলটিমেটলি কত 1। তাহলে তুমি সাইন থিটার ভ্যালু 1 পাইছো, কসেক থিটার ভ্যালু 1 পাইছো। তাহলে জাস্ট যদি এখানে বসাই দাও তাহলে কি মান পেয়ে যাবে না? তাহলে আমাদের দেখো যে সমাধান যেটা পাচ্ছি সেটা দেখো সাইন থিটা টু দি পাওয়ার 20, তার মানে 1 এর পাওয়ার কত, 1 এর পাওয়ার হচ্ছে 20 প্লাস কসেক থিটার ভ্যালু কত পাইছি 1 না, তাহলে 1 এর পাওয়ার কত 21। এটা ইকুয়াল কত হয়ে যাচ্ছে দেখো, এটা ইকুয়াল হয়েছে 1 + 1, দ্যাট মিন্স এখানে 2। তাহলে এই 2 হচ্ছে আমাদের উত্তর। তাহলে 2 কত, এই যে গ নাম্বার অপশন দেওয়া আছে, তো 2 হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি এটা সলভ করতে পারি। ঠিক আছে না? খুব সহজে তোমরা সমাধান করতে পারো। দেখতে কঠিন মনে হলেও প্রশ্নটা কি খুবই ইজি একটা প্রশ্ন। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী আমাদের যে 2 নম্বর প্রশ্নটা, এটা একটা ইন্টিগ্রেশন থেকে আসা প্রশ্ন। তো এখানে দেখো বলছে সামেশন অফ dx ডিভাইড বাই x ln x। তো এখানে খুবই সুন্দর একটা প্রশ্নটা দেখো এখানে আমরা যে ln x পার্ট আছে না, এটা যদি আমি একটু আলাদাভাবে লিখতে পারি, দেখো এটা এভাবে লেখা যায় না। দেখো 1/x ইন্টু, তুমি কিন্তু 1/ln x এটা লিখতে পারো, 1/ln x dx লিখতে পারো না? দেখো এই যে ln x নিচে যে ফাংশনটা আছে এইটাকে তুমি যদি লসাগু করো, কি বলে ডিফারেন্সিয়েট করো, তাহলে কিন্তু এটা পাচ্ছ, তাই না? দেখো ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x আসে না? তো তুমি এখান থেকে কিন্তু ধরে নিতে পারো, তুমি এখান থেকে ইজিলি ধরে নিতে পারো যে ln x, এই যে ln x, এই ln x এটা সমান তুমি z ধরলা। ঠিক আছে, z ধরলা। তাহলে তুমি এই পাশে কি পাইলা বলো তো? এই পাশে তুমি পাইলা হচ্ছে 1/x dx। এটা এই পাশে কি পাইলা? এই পাশে পাইলা dz। দেখো আমরা কিন্তু ইজিলি মানগুলো বের করতে পারি। এই যে 1/x dx এটাকে তুমি কিন্তু dz লিখতে পারো, আর এই যে ln x এটাকে তুমি z লিখতে পারো। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি দেখো 1/z dz। ঠিক আছে, তাহলে 1/z বা 1/x এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাই, ln x বা ln z পাবো না? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো,
লন জেড, জেড এটা অনির্দিষ্ট যৌগ, তার মানে কি এখানে প্লাস সি হবে, ঠিক আছে। আর জেড সমান তুমি কি ধরছো, লন এক্স ধরছো না, তাহলে জেড এর জায়গায় তুমি কি বসাই দিবা, লন এক্স বসাই দিবা, লন এই যে লন এক্স, ঠিক আছে, লন এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, যেটা দেওয়া আছে আমাদের গ নাম্বার, ঠিক আছে, গ নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে এটা আমরা একটা শর্টকাট মনে রাখবো, এই টাইপের প্রশ্ন যদি আসে খুবই ইজিলি আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। সেটা দেখো, যদি সামেশন অফ তুমি এখানে এমন একটা ফাংশন পাও যেটা তোমার হবে এফ ড্যাশ এক্স ইন্টু 1/f(x), যদি এরকম থাকে, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, ডিরেক্ট অ্যান্সার। দেখো ডিরেক্ট অ্যান্সার আমরা কি জানি যে লন অফ f(x) প্লাস সি, ঠিক আছে। তাহলে উপরে কি হবে, উপরে হবে তোমার হচ্ছে এটা এভাবে না, আমরা ডিরেক্ট দেখো এভাবে থাকতে পারে, আবার তুমি কি উল্টায়ও দিতে পারো। দেখো উপরে হচ্ছে এফ ড্যাশ এক্স ডিভাইড বাই f(x), এরকমও থাকতে পারে, ঠিক আছে, এরকমও থাকতে পারে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো থাকতে পারে, এইভাবে শর্টকাটে আমরা লন f(x) প্লাস সি এটা লিখে দিতে পারবো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশনটা আমরা বুঝলাম। পরবর্তী প্রশ্ন দেখো 3 নাম্বারটা, এখানে বলছে নির্ণয় একটির 3/2তম, এখানে কিন্তু 3 হবে, হ্যাঁ এখানে 3 হবে, এখানেও 3 হবে। তাহলে 3/2 তম ভুক্তির সহগুণক, কি বলছে, সহগুণক 10 হলে x এর মান কত। তাহলে সহগুণক যদি বের করতে চাই, তাহলে এখানে কততম সহগুণক ভুক্তির, 3/2, তাহলে 3 নম্বর সারি তুমি বাদ দিবা, 3 নম্বর সারি বাদ দিবা, আর 2 নম্বর কলাম বাদ দিবা, 2 নম্বর কলাম বাদ দিলা, অবশিষ্ট কারা থাকলো বলো তো, অবশিষ্ট থাকলো দেখো 1 থাকলো, 1 থাকলো, এখানে 3 থাকলো, এখানে 2 থাকলো, এখানে দেখো x থাকলো, ঠিক আছে। এখন এটা কিন্তু চিহ্ন আনতে হবে, সহগুণকের কি থাকে, চিহ্ন থাকে, চিহ্ন কিভাবে বসাবো, -1 দিব, কততম ভুক্তি, 3 আর 2 না, তাহলে 3 আর 2 তুমি যোগ করবা, 3 আর 2 যোগ করবা, ঠিক আছে। এটা কত দেওয়া আছে, এটা ইকুয়াল তোমাকে 10 দেওয়া আছে, তাহলে দেখো এই পাশে কিন্তু মাইনাস চলে আসছে, ঠিক আছে। তুমি চাইলে মাইনাস দিয়ে ওইভাবে গুণ করে দিতে পারো, বা এই পাশে মাইনাস রাখতে পারো, মাইনাস রাখলা, দেখো এখানে কি হলো x মাইনাস দেখো 6, এটা সমান কত, এটা সমান হলো 10। তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো, দেখো আলটিমেটলি তুমি কিন্তু পেয়ে যাবা x ইকুয়াল -10 প্লাস 6, তার মানে এটা তোমার কিন্তু চলে আসে কত, -4 চলে আসে। তো -4 আমাদের অপশন দেওয়া আছে কত, খ নাম্বার অপশন, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে খুবই সহজে আমরা বের করতে পারবো। তাহলে সহগুণকের ক্ষেত্রে কি থাকবে, সহগুণকের ক্ষেত্রে কিন্তু চিহ্ন থাকবে, ঠিক আছে, সহগুণকের ক্ষেত্রে চিহ্ন থাকবে, চিহ্নটা কি হবে, -1 টু দি পাওয়ার সারি যোগ কলাম, যদি বিজোড় হয় তাহলে অবশ্যই -1, আর জোড় হলে তো পজিটিভ 1, এটা আমরা জানি। আচ্ছা, তো এরকম ভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে, এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ, সহগুণক, ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীত ম্যাট্রিক্সটাও, আর এই টাইপগুলো ইম্পর্টেন্ট। তো পরবর্তী প্রশ্ন দেখি আমরা, চলো। তো এখানে বলছে আমাদের পরাবৃত্ত ডিরেক্ট একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ তোমাকে দেওয়া আছে। তো বলছে পরাবৃত্ততে শীর্ষবিন্দু কত। তো এই ধরনের প্রশ্ন যদি তোমাকে দেওয়া থাকে, দেখবা যার উপরে স্কোয়ার আছে এই পার্টটা আলাদা রাখবা এবং এই পার্টটা আলাদা রাখবা, ঠিক আছে, এই পার্টটা আলাদা, এই পার্ট আলাদা। তো এই যে যেই চলকের উপর স্কোয়ার আছে, ঠিক আছে, এই পার্টগুলা নিয়ে, ওই চলকগুলা নিয়ে তুমি a প্লাস ভি হোল স্কয়ার অথবা a মাইনাস ভি হোল স্কয়ার সূত্র কনভার্ট করবা, এটা হচ্ছে নিয়ম। তাহলে চলো আমরা দেখি। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 8x এই পার্টটা আলাদা রাখলাম, আর বাকি যে পার্টটা আছে সেটা আমরা ওই পাশে নিয়ে নিলাম, ঠিক আছে, -2y, এখানে 1/7। তাহলে এখন দেখো এই পার্টটা কি করব, a প্লাস ভি হোল স্কয়ার অথবা a মাইনাস ভি হোল স্কয়ারে কনভার্ট করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো এখানে শুধু এক্স স্কোয়ার মানে a কত, x, তাহলে এখানে আমরা x রাখবো, আর কত লাগবে, 8 মিলাতে হলে 4 লাগবে। তাহলে যেহেতু আমি এখানে কি 2ab লিখছি, তাহলে অবশ্যই এখানে b স্কয়ার আনতে হবে, b স্কয়ার মানে কি 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার মানে কি বলতো 16 না, তাহলে যেহেতু এই পাশে 16 এক্সট্রা নিয়েছি, তাহলে এই পাশেও 16 এক্সট্রা যোগ করতে হবে, -2y ব্যালেন্স করার জন্য এখানে আমরা +16 করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই পাশে তোমার কি হলো, এই পাশে তোমার কিন্তু x + 4 হোল স্কয়ার হয়ে গেছে, আর এই পাশে দেখো তুমি কি পাচ্ছ, -2y +9, ঠিক আছে। তো আমরা ওয়াই এর সাথে কিছু রাখা যাবে না, তাহলে ওয়াই এর সাথে যদি কিছু না রাখি তাহলে -2 কমন নিলাম, -2 কমন এখানে ওয়াইটা পজিটিভ হলো, এখানে কি -9/2, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি শীর্ষর ক্ষেত্রে আমরা কি জানি বলতো, এরকম কন্ডিশনে থাকলে শীর্ষ কি হবে বলতো, শীর্ষর কি হয়, যদি আমাদের সমীকরণটা কেমন হয় বলতো, এই যে x প্লাস আলফা হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4a ইন্টু y মাইনাস বিটা, এরকম হয়ে গেছে। তাহলে আর শীর্ষ কত হয়ে যাবে, শীর্ষ এখানে যে চিহ্ন আছে না, এরপরে ওটা বিপরীত চিহ্ন হবে মাইনাস আলফা, আর এখানে চিহ্ন তার কি বিপরীত চিহ্ন যুক্ত, তার মানে কি যে পজিটিভ আলফা, ঠিক আছে, এরকম। তার মানে এখানে শীর্ষ কত হয়ে যায় বলতো, শীর্ষ নরমাল শীর্ষ কত, x = 0 y = 0, কখন, যখন y স্কয়ার এখানে x স্কয়ার = 4ay হবে। তাহলে এই টোটালটাকে আমরা কি x ধরছি না, এই টোটালটাকে x ধরছি, টোটালটাকে y ধরছি। তো এই কন্ডিশনে দেখো এখানে যেই চিহ্ন যুক্ত আছে তার বিপরীত, তার মানে কি এখানে -4
এখানে যে চিহ্ন তার বিপরীত, তার মানে কি এখানে 9/2। তাহলে এটা তোমার হবে শীর্ষ, যেটা তোমাদের অপশনে দেওয়া নাই। ঠিক আছে, অপশনে দেওয়া নাই, তাহলে এখানে আমাদের এটা উত্তর হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে তোমার এই যে পজিটিভ 9/2 হবে। ঠিক আছে, তো এটাতে সঠিক উত্তর কিন্তু দেওয়া নাই। তো এইভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করব। ওকে, তো এরকম ভাবে তোমাকে দিতে পারে, এখানে এক্স স্কোয়ার আছে, অন্য প্রশ্নে তোমাকে ওয়াই স্কোয়ার দিতে পারে। তো যাই হোক না কেন, এখানে প্লাস থাকলে এ প্লাস হোল স্কোয়ার হবে, এখানে মাইনাস থাকলে এ মাইনাস হোল স্কোয়ার হবে। পরবর্তী প্রশ্নে যাই চলো। তো এখানে তোমাকে বলছে একটা সমাধান তোমাকে দিয়েছে, তো এই টাইপের সমাধানে তুমি অপশন টেস্ট করলে অ্যান্সারগুলো পেয়ে যাবা। নর্মালি সলভ করতে গেলে অনেক বড় একটা মান চলে আসে। ঠিক আছে, দেখবা যে সাইন থিটা -2 ইকুয়াল কস 2 থিটা। তো তুমি এখানে দেখো, যদি থিটার ভ্যালু যদি π/2 বসাও, বসাও, তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো তো সাইন থিটা, সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখানে সাইন 90 ডিগ্রির মান কত, তুমি এখানে পাবা হচ্ছে 1 - 2 ইকুয়াল কস, দেখো 2 থিটা, তার মানে 2 ইন্টু হচ্ছে π/2, তার মানে তুমি এখানে পাচ্ছ কত, cos পাই। আর cos পাই এর মানও কিন্তু -1। তাহলে দেখো এই পাশেও কি হচ্ছে, -1 হচ্ছে, এই পাশে -1 হচ্ছে। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কিসের জন্য, এই থিটা ইকুয়াল টু π/2 এর জন্য। তো এরকম প্রশ্ন আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করব, অপশনগুলো টেস্ট করব। তো অপশনগুলো টেস্ট করলে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবা। তাহলে এখানে অ্যান্সার দেখো π/2, এখানে তোমার একটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে একটা পজিটিভ π/2, এটা হচ্ছে উত্তর আমাদের। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের স্থিতিবিদ্যা থেকে দিয়ে দিয়েছে, স্থিতিবিদ্যার মধ্যে ভেক্টর যে পার্টটা আছে ওইটার অংশ। দেখো কোনো কণার উপরে ক্রিয়ারত দুইটা সমান বল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দুইটা কি বল, সমান বল। তাহলে দুইটা সমান বলের লব্ধির বর্গ, তাহলে লব্ধি যদি আর হয়, তাহলে এখানে আর স্কোয়ার, এই আর স্কোয়ার সমান কি, এদের গুণফলের 3 গুণ। তার মানে যে দুইটা সমান বল তাদের গুণফলের 3 গুণ। তাহলে দুইটা সমান বল, তাহলে দেখো পি ইন্টু পি, তাহলে পি ইন্টু পি মানে কি, পি স্কোয়ার পাবো না। তাহলে দেখো 3 ইন্টু পি, তাদের গুণফলের 3 গুণ, তার মানে আমি পেলাম দেখো 3p²। ঠিক আছে, এখানে আর স্কোয়ার বললে তুমি কি বসাতে পারো, 3p² বসাতে পারো। ঠিক আছে, তাহলে নর্মালি যে লব্ধির সূত্র কি, লব্ধির সূত্র আমরা জানি কি, আর স্কোয়ার ইকুয়াল বসাতে পারবো, আর স্কোয়ার ইকুয়াল টু p² প্লাস দুইটা সমান, তাহলে এখানেও কি p² প্লাস 2 ইন্টু পি কজ আলফা। তাহলে তুমি আর স্কোয়ার যায় কি বসাতে পারবা, 3p² তো বসাতে পারবা, 3p²। এই পাশে দেখো 2p² তোমার থাকে, এখানেও দেখো 2p² থাকে, তারপরে কজ আলফা। তাহলে তুমি এখান থেকে কিন্তু সুন্দর মতো 2p² কমন নিতে পারো। তাহলে দেখো 1 প্লাস কজ আলফা, আর এই পাশে কি থাকলো, এই পাশে থাকলো তোমার 3p²। ঠিক আছে, তাহলে তুমি যদি ওই পক্ষে p² কাটা দাও, তাহলে এই পাশে থাকলো 3, এই পাশে থাকলো 2, তাহলে তুমি কিন্তু এখানে লিখতে পারো 1 প্লাস কজ আলফা, এটা সমান কত, 3/2। ঠিক আছে না, তাহলে তোমার কজ আলফার মানটা তুমি পেয়ে গেলা। কজ আলফার মানটা কত বলো তো, 3/2 - 1। তাহলে 3/2 - 1 করলে তুমি পাবা হচ্ছে 2, আর দেখো 3 - 2, তার মানে কত বলো তো, 1/2 তুমি পাবা। তাহলে তোমার এখানে আলফার ভ্যালুটা কত, আলফার ভ্যালু কস কত ডিগ্রি মান, হাফ, কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে কত হবে, আলফার মান কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো ইজিলি আমরা এই প্রশ্নগুলোর সলভ পেয়ে যাবো কত, 60 ডিগ্রি। তো এটা আমরা তোমাকে বোঝানোর সুবিধাতে দেখালাম। তো তুমি যখন অ্যাডমিশনে করবা, তো তোমাকে কিন্তু আরো ফাস্ট অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আরো ফাস্ট অ্যান্সার করতে হবে, তাহলে বেশ কিছুবার প্র্যাকটিস করবা। তখন তুমি কিন্তু এই লাইনের পরে, আমি যেহেতু এই লাইন লিখবো, তুমি কিন্তু ডিরেক্ট এই লাইন লিখবা, তারপর এখান থেকে তুমি বুঝে যাবে যে এটা কি কি করতে হবে। ঠিক আছে, তো এক্সাম হলে কিন্তু আমাদের অনেক সময় মাথা ব্লক হয়ে যায়। ঠিক আছে, অনেকের মাথা ব্লক হয়ে যায়, কাজ করে না, সহজ জিনিস তোমরা ভুল করে আসো। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা, তোমার হাতের জড়তা, তোমার মাইন্ড যে চিন্তা ভাবনা, চিন্তা শক্তি, এটাও কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, অল্প সময়ে তুমি ক্রিটিক্যাল জিনিসগুলো চিন্তা করতে পারবা। তো এটার জন্য তুমি নিজে নিজে প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে, ব্রেনটাকে কাজে লাগাবা। তোমাকে ডিরেক্ট সূত্র মুখস্থ করলা, প্রশ্ন সলভ দেখে ট্রাই করলা, এটা করলে আলটিমেটলি হবে না। তোমাকে নিজে চেষ্টা করতে হবে, পারতেছো কিনা, ব্রেনটা খাটাইতে হবে। ব্রেন যদি না খাটাও, তাহলে আলটিমেটলি প্রশ্ন তখন তোমাকে একটু ঘুরাই দিবে, ট্রিকি প্রশ্ন, তুমি অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, তো ব্রেনটাকে খাটাবা, ডিরেক্ট সলভ দেখে অ্যান্সার করতে যায় না, আগে নিজে চেষ্টা করো, তারপরে উত্তর দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে x² p + y² 25, এটা নিজে চেষ্টা করো, অবশ্যই পারবা আমার মনে হয়। আচ্ছা, না পারলে ভিডিওটা দেখবা। তাহলে দেখো, যখনই এই উপবৃত্তটা এই বিন্দুগামী হবে, তোমাকে বিন্দুগামী বলে দেওয়ার কারণ হচ্ছে এই পি এর মানটা তোমাকে বের করতে দেবে। ঠিক আছে, তাহলে যখনই বিন্দুগামী হবে, তখন তুমি কি এই যে x = 6 বসাবা এবং y = কত বসাবা, 4 বসাবা। তাহলে বসাইলে এই সমীকরণটা তুমি পি পেয়ে যাবে। তাহলে আমি বসাই দিই, তাহলে দেখো উপরে বসাই,
তাহলে বসালে আমি কি পাচ্ছি দেখো তো 36 ডিভাইড বাই পি তুমি পাইলা। আর এখানে দেখো ওয়াই স্কোয়ার মানে কি 4 4 16, 16 ভাগ হচ্ছে 25 ইকুয়াল কত 1। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কিন্তু ইজিলি দেখো 36 ডিভাইড বাই পি এটা সমান তুমি কি পাচ্ছ 1 মাইনাস 16/25। তার মানে তোমার দেখো 16 থেকে 25 থেকে 16 বাদ দিলে কত 9 থাকে, তাই না? তাহলে হচ্ছে আচ্ছা তাহলে এখানে তুমি পাচ্ছ কত 9 ডিভাইড বাই 25। ওকে, আচ্ছা তাহলে তোমার এখানে কি বলছে, এখানে তোমাকে পি এর মান বের করতে বলছে। তাহলে তুমি এখানে দেখো 36 ভাগ হচ্ছে পি। তাহলে তোমাকে যদি পি এর মান বের করতে বলে তাহলে তো পি কি উল্টাই দিবা, উল্টালে 25/9 হচ্ছে, আর 36 কি গুণ হয়ে গেল ওই পাশে। তার মানে তুমি দেখো পাচ্ছ কত 25 ডিভাইড বাই 9 ইন্টু 36। তাহলে এটাকে কাটলে কত থাকে 4 থাকে, 4 25 100। পি এর মানটা তুমি কিন্তু পেয়ে গেলা, পি এর মানটা পেয়ে গেলা। পি কত, পি হচ্ছে a স্কয়ার আর এটা কি b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো নিচের এই আমার টোটাল সমীকরণটা কেমন হয়ে গেল এখন x স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 100 প্লাস y স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 25 ইকুয়ালস 1। ঠিক আছে, তাহলে এবার আমরা খুব সহজেই এখানে বলতে পারি না যে a এর মানটা বড়। তাহলে এর মান বড় হলে e ইকুয়াল টু কত রুট ওভার 1 মাইনাস যেটা বড় সেটা নিচে থাকবে। তাহলে দেখো b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে a স্কয়ার। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। এটা কি, এটা কিন্তু a স্কয়ার, এটাকে b স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 মাইনাস এখানে 25 ডিভাইড বাই 100। তাহলে তোমার কি কাজ, এখানে লসাগু করে দিবা। তাহলে লসাগু যদি করে দাও তাহলে দেখো 100 থেকে 25 বাড়লে কত থাকে, উপরে থাকে 75, নিচে থাকলো কত 100। 25 দিয়ে ভাগ করে দাও, 25 দিয়ে ভাগ করলে দেখো থাকে 3/4। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেটলি তুমি পাচ্ছ কি √3 ডিভাইড বাই 2, যেটা তোমার ই এর মান। ঠিক আছে, তো এইভাবে তোমাকে দুই ধাপে দিতে পারে। যখনই বিন্দুগামী বলবে, এটা যে কোনো উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে। ঠিক আছে, তাহলে যেই বিন্দুগামী ওই বিন্দুটা বসাই দিয়ে অজানা রাশি মান বের করবা। তাহলে নিচে যেটা থাকবে এটা তোমাকে হয়তো এখানে x এর নিচে আছে একটা অঙ্ক দিতে পারে, এটা y এর নিচে দিবে। ঠিক আছে, তাহলে নিচে যেগুলো থাকে সেগুলো কি a স্কয়ার এবং b স্কয়ার। তো এখান থেকে হিসাব করে এই টাইপের মানগুলো বের করে ফেলবা। ঠিক আছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে এইভাবে দিতে পারে। যেমন মনে করো x স্কয়ার ডিভাইড বাই তোমাকে 100 দিল প্লাস y স্কয়ার ডিভাইড বাই p এটা ইকুয়াল টু 1, এইভাবে তোমাকে দিতে পারে। ঠিক আছে, এইভাবে তুমি ট্রাই করবা হোমওয়ার্ক। ঠিক আছে, এরকম প্রশ্ন তোমাকে দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, সূত্রগুলো মাথায় রাখবা। ঠিক আছে, কণিকের সূত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সূত্রগুলো জানলে ম্যাথগুলো করে ফেলতে পারবা। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই টাইপটা গুরুত্বপূর্ণ, এই টাইপটা অ্যাডমিশনে অনেক আসে। ঠিক আছে, অনেক আসে। তো তোমার প্রথম কাজ দেখো, এই যে নিচের পার্টটা আছে না, এরকম ভাবে দেওয়া থাকলে তুমি এই নিচের পার্টটাকে এই যে a স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস এইটাতে কনভার্ট করবা। ঠিক আছে, কারণ আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। যদি এরকম হয় ইন্টিগ্রেশনের সূত্র, সেই ক্ষেত্রে আমরা সূত্র পাবো কি বলতো, এই যে সাইন ইনভার্স x, আচ্ছা এখানে x টা কাটতে হবে, সাইন ইনভার্স x ডিভাইড বাই a। ঠিক আছে, এটা আমরা পাবো, এটা আমরা পাবো। ওকে, আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ কি, এটাকে এই আকারে নিয়ে যাওয়া। তাহলে এটা কিভাবে নিয়ে যাব, দেখো তো এটা কিভাবে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে বলো তো, এখানে দেওয়া আছে হচ্ছে 2bx মাইনাস x স্কয়ার। তো আমি একটু চেষ্টা করে দেখি যে এটাকে a প্লাস b বা a মাইনাস b স্কয়ারে কনভার্ট করা যায় কিনা। দেখো তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কি থাকলো, x স্কয়ার মাইনাস 2bx না। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab, তার মানে a কত x আর b বানাতে হবে b কে। তাহলে এখানে তোমাকে এক্সট্রা বি স্কয়ার নিতে হবে। বি স্কয়ার দেখো তো এর মধ্যে কি আছে কিনা, নাই। তাহলে তোমাকে ব্যালেন্স করার জন্য এখানে কি করতে হবে, মাইনাস বি স্কয়ার করে দিতে হবে। দেখো তাহলে তুমি এটাকে এইভাবে কনভার্ট করে দিলা, কিভাবে, একটা মাইনাস কমন নিয়ে। তাহলে তুমি এখানে পাচ্ছ কি বলো তো, মাইনাস, এখানে দেখো তুমি কি পাইলা, দেখো এখানে কি পাচ্ছ, এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এক্স মাইনাস বি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। তো এটাকে যদি মাইনাস দিয়ে আবার গুণ করে দাও তাহলে দেখো এক্স বি স্কয়ার মাইনাস এক্স মাইনাস বি এটার হোল স্কয়ার। এটা কিন্তু তুমি পেয়ে গেলা এই পার্টটা। তাহলে আমাদের যে ফাইনাল যে আমরা ইন্টিগ্রেশন সেটা কি লিখতে পারি, সেটা লিখতে পারি দেখো এখান থেকে, অতএব দেখো এখানে লিমিট বসাও 0, এখানে 2b, আমরা কিন্তু কিছু চেঞ্জ করি নাই। তাহলে আমরা কি হলো dx ডিভাইড বাই রুট ওভার বি স্কয়ার মাইনাস হচ্ছে এক্স মাইনাস বি এটার উপর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এই টোটালটা এখন এক্স, এই টোটালটা এখন এক্স, তাই না। তাহলে বি স্কয়ার মাইনাস এক্স মাইনাস বি তারপরে হোল স্কয়ার। বুঝতে পারছো, তাহলে সূত্রটা কি হবে, এইটা হচ্ছে আমাদের এক্স, এই পার্টটা এক্স, এই পার্টটা এক্স, আর এই পার্টটা কি আমাদের এ। তাহলে নর্মাল সূত্র অনুযায়ী কি হওয়ার কথা ছিল, তো দেখো এখানে হয়ে যাবে, দেখো এখানে আমি পাবো কি সাইন ইনভার্স
এক্স বাই এ, এ কোনটা, এর কনস্ট্যান্ট পার্টটা, তার মানে বি, এক্স হচ্ছে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এই যে আমাদের কি থাকলো, এই যে বি, নিচে থাকলো বি, ঠিক আছে। আর এই যে আমাদের লিমিট পয়েন্ট, লিমিটগুলো বসাই দিলাম, লিমিট কত 0 থেকে 2b। তাহলে প্রথমে তোমার কি করতে হবে, আপার লিমিট তারপর লোয়ার লিমিট বসাবা। তাহলে দেখো এখানে কি হচ্ছে, সাইন ইনভার্স, সাইন ইনভার্স তুমি যদি এক্স এর মান 2b বসাও তাহলে 2b মাইনাস b, তার মানে কি থাকলো শুধু b বাই b মাইনাস লোয়ার লিমিট। দেখো সাইন ইনভার্স তুমি যদি এক্স এর মান যদি 0 বসাও তাহলে মাইনাস b ভাগ b, মাইনাস b ডিভাইড বাই b, এটা তুমি পাচ্ছ। তাহলে আলটিমেটলি দেখো এখান থেকে কি হচ্ছে, এটা ইকুয়াল, তুমি কি পাচ্ছ b বাই b মানে কত, সাইন ইনভার্স 1, এখানে পাইলা কত সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1, সাইন ইনভার্স মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো এই পার্টটার মানটা কিন্তু পাই বাই 2, এটা পাই বাই 2, এটা কি মাইনাস মাইনাস পাই বাই 2, মাইনাস পাই বাই 2, মাইনাস হবে এখানে, মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে পাই, উত্তর কি হয়ে যাবে পাই। তাহলে এটার আনসার কত হচ্ছে, এটার আনসার কিন্তু পাই, এটার আনসার কি পাই। তাহলে তুমি ডিরেক্ট যদি এরকম দেখো তাহলে তুমি ডিরেক্ট অ্যান্সার করতে পারবা। দেখো 2bx মাইনাস এক্স স্কোয়ার বা 2ax এই টাইপের প্রশ্ন যদি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তুমি ডিরেক্ট কিন্তু পাই অ্যান্সার লিখতে পারো, ঠিক আছে। তো এইভাবে এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হবে। নিচে যে পার্টটা আছে এটাকে তোমাকে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাতে কনভার্ট করতে হবে। কিভাবে করবে, এই যে দেখাইলাম, a মাইনাস হোল স্কোয়ার মাইনাস কমন নিবা, তারপরে a মাইনাস হোল স্কোয়ার, b স্কোয়ার এক্সট্রা নিয়েছো তাহলে মাইনাস b স্কোয়ার করে দিলা। এভাবে এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে y ইকুয়াল টু 4x স্কোয়ার, বক্ররেখা কোন পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, x ইকুয়াল টু 1 পয়েন্ট এবং x ইকুয়াল টু 2 পয়েন্ট এবং y ইকুয়াল 0। তো y ইকুয়াল 0 মানে কি, x অক্ষ না, y ইকুয়াল 0 মানে x অক্ষ। তাহলে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে এবং x অক্ষের উপরে এটার মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের লিমিট পয়েন্ট কত দেওয়া আছে, লিমিট পয়েন্ট দেওয়া আছে তোমার হচ্ছে কত 1 থেকে 2, ঠিক আছে। তাহলে ফাংশনটা কি হবে y dx, ক্ষেত্রফল y dx। তাহলে এখান থেকে তুমি দেখো 1 2 y এর মান কত 4x স্কোয়ার, 4x স্কোয়ার dx। তাহলে আমরা ইন্টিগ্রেশন যদি করে দেই তাহলে এখান থেকে পাচ্ছি না, 4 যদি সামনে নিয়ে আসো তাহলে দেখো আলটিমেটলি কি পাচ্ছ, x কিউব ডিভাইড বাই কত 3, এটা তো আমরা জানি। তাহলে 1 2, তাহলে এখান থেকে আমরা হিসাব করব, দেখো 4, ঠিক আছে। তাহলে এখান থেকে তো 2 এর উপর কিউব মানে কত 8, 8 ভাগ 3 মাইনাস 1 বসালে 1 ভাগ 3, ঠিক আছে। তো এখান থেকে দেখো লসাগু করলে আলটিমেট তুমি কি পাচ্ছ 7, 7 4 ইন্টু 7/3, 4 সাথে কত 28 না, দেখো 28 ভাগ 3, এটা আমাদের উত্তর যেটা দেওয়া আছে ঘ নাম্বারে, ঠিক আছে। তো এইভাবে আমরা যখনই তোমাকে লিমিট পয়েন্ট এভাবে দেওয়া থাকবে, বক্ররেখা দেওয়া থাকবে, x1 থেকে a2 একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তখন আমরা কি করব, ইন্টিগ্রেশনটা ইউজ করব, ঠিক আছে। যে x এর লিমিটটা কত দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি x এর লিমিট নাও দেওয়া থাকে তোমাকে এই x এর ভ্যালুগুলো বসাই y এর লিমিটটা বসাইতে হবে, ঠিক আছে। যখন এই ফাংশন যেটা দেওয়া আছে ওইটার লিমিট লাগবে, যদি তোমাকে y এর মান দেওয়া থাকতো তখন তুমি কি এখানে y এর ফাংশনটা ব্যবহার করতে হইতো, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখো, তোমাকে বলছে 0.45 কেজি, এটাও এই স্থিতিবিদ্যা থেকে আসা একটা প্রশ্ন, গতিবিদ্যা থেকে। দেখো 4.5 কেজি এত ভরের দুইটা বস্তু যথাক্রমে h1 ও h2 উচ্চতা থেকে মুক্তভাবে পড়তেছে। তাহলে আমরা জানি কি, দেখো তো এই যে মুক্তভাবে পড়ন্ত বস্তু এই যে h উচ্চতায় যদি থাকে, এখানকার যে বিভব শক্তি, এখানকার বিভব শক্তি এটা কিন্তু আলটিমেটলি এর গতি শক্তিতে কনভার্ট হয়, ঠিক আছে। তাহলে গতি শক্তি তোমার সমান কি লিখতে পারো, mgh লিখতে পারো। কেন, কারণ সর্বোচ্চ উচ্চতায় যেটা বিভব শক্তি, সর্বনিম্ন উচ্চতায় সেটা কি হয়ে যায়, আমাদের এটা গতিশক্তি, ঠিক আছে, গতিশক্তি হয়ে যায়। ওকে, তাহলে আমরা গতিশক্তি যাই কি লিখতে পারি, mgh লিখতে পারি। বলছে দেখো তো মুক্তভাবে একই গতিশক্তি, মানে গতিশক্তিগুলো কি সমান, গতিশক্তিগুলো সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ek1 প্রথমটার গতিশক্তি ইকুয়াল টু কত, দ্বিতীয়টার গতিশক্তি, ঠিক আছে। তাহলে গতিশক্তিগুলো কার সমান হবে, তাদের কি সমান বলতো, তাদের বিভব শক্তির সমান। তাহলে আমরা এখানে ভর দুইটা যেহেতু ভিন্ন, তাহলে m1 g তো সেম, ঠিক আছে, g1 h1 ইকুয়াল দেখো m2 g h2, এটা পাইলাম। ওকে, তাহলে আমাদের g তো কাটা, g কাটা, লাগবে কি h1 বাই h2, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো h1 ডিভাইড বাই h2 যদি বের করতে চাই তাহলে এখানে কি হচ্ছে m2 ডিভাইড বাই হচ্ছে m1। তাহলে m2 বাই m1 এর ভ্যালুটা আমাদের বসাইতে হবে। তাহলে m2 এর মান কত, দেখো তো 0.9290 ডিভাইড বাই 0.45। তো এটা দিয়ে যদি এটাকে ভাগ করতে কত থাকে 2 না, তাহলে তুমি 2/1 আলটিমেটলি হয়, ঠিক আছে। তাহলে তোমার h1 ভাগ হচ্ছে h2, এটার ভ্যালু কত আসলে 2/1। তাই তুমি এখান থেকে লিখতে পারো যে h1 ভাগ হচ্ছে h2, এটা সমান কত 2/1। আবার অনেক সময় তোমাকে h1
1:2 এটাও দিতে পারে, সেটা ক্ষেত্রে কি হবে 2:1। ঠিক আছে, এইভাবে খুশি দিতে পারে এই টাইপের প্রশ্ন, আমরা উত্তর করে আসতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি চলো। তো এখানে বলছে cos θ = 4/5 হলে tan θ/2 এর মান কত? এটা ডাইরেক্ট একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে tan θ বা tan a/2 যদি বলি a/2 ইকুয়াল হচ্ছে √1 - cos a / 1 + cos a। এই সূত্রটা তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, যে θ বা a একই জিনিস, এটা হয় √1 - 4/5 / 1 + 4/5, লসাগু করলে মান পেয়ে যাবা। দেখো 5 - 4, তার মানে কি এখানে উপরে হচ্ছে 1/5 আর নিচে দেখো কি হচ্ছে 5 একে 5, তার মানে উপরে 9/5। এই 5 এই 5 কাটা, তাহলে থাকলো কি √1/9। তাহলে √1/9 মানে কি +-1/3, +-1/3 কই দেওয়া আছে ঘ নম্বরে, তো ঘ নম্বর রাইট অ্যান্সার। তো সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সূত্রটা জানলেই এটার প্রশ্নগুলো সলভ করতে পারবা ইজিলি। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। তো এখানে কি বলছে tan ইনভার্স 2/3, এটা। তো এই টাইপের প্রশ্নগুলো জানতে হলে তোমাকে একটা মাথায় রাখতে হবে। দেখো এই যে tan ইনভার্স, এই সূত্র মাথায় রাখবা, tan ইনভার্স x প্লাস একই জিনিস তোমাকে যদি এখানে cot ইনভার্স x থাকে, এটার উত্তর কত π/2, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কত π/2, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি tan ইনভার্স। ঠিক আছে, tan ইনভার্স 2/3। তো আমি এটাকে কি করব, এটাকে আমরা tan এ কনভার্ট করব, যেহেতু এটা tan এটাও tan। দেখো tan ইনভার্স যদি নিতে চাই, tan ইনভার্স নিতে চাই, তাহলে এটা কি আমাদের, এটা দেওয়া আছে ভূমি, এটা দেওয়া আছে কি, এটা দেওয়া আছে তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, cos মানে কি ভূমি বাই অতিভুজ না, cos অনুপাতটা। তাহলে এটা আমরা tan ইনভার্স। দেখো যদি তোমাকে ভূমি বাই অতিভুজ দেওয়া থাকে, তো আমার কি লাগবে লম্ব বাই ভূমি লাগবে না? তো লম্ব কিভাবে বের করব, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার তারপরে রুট। তার মানে তুমি এখানে পাচ্ছ কি √13² মানে কি এখানে 13 পাবা, 2 এর উপর স্কয়ার মানে কত 4 পাবা, ডিভাইড বাই ভূমি কত এখানে 2 দেওয়া আছে, ভূমি 2 দেওয়া আছে। ঠিক আছে, তার মানে তুমি এখানে পাচ্ছ কত, দেখো tan ইনভার্স 2/3 প্লাস দেখো tan ইনভার্স উপরে থাকলো 13 - 4 মানে 9, 9 এর উপর রুট করলে 3 থাকে, 3/2। দেখো তো এটা কি উল্টা না? তাহলে এই যে তুমি এটাকে লিখতে পারো, দেখো tan ইনভার্স 2/3, এটাকে লিখতে পারো cot ইনভার্স। ঠিক আছে, তুমি যখন এটা cot ইনভার্স করবা এই অনুপাতটা উল্টায় যাবে, তাহলে 2/3 হয়ে গেল। দেখো তো সেম জিনিস আসছে না এই সূত্রটা, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল কত π/2। তার মানে এখানে tan ইনভার্স এখানে cot, অনুপাতটা যদি সেম থাকে তাহলে অ্যান্সার কি হবে π/2। তাহলে এটাকে তুমি ডাইরেক্ট লিখতে পারো কত π/2। ঠিক আছে, ডাইরেক্ট কি হবে π/2। তো এই টাইপের উত্তর থাকলে আমরা π/2 মেরে দেব। ঠিক আছে, তো এইভাবে চেক করবা, এভাবে চেক করে নেবা আগে। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তোমাকে বলছে x² - y² ইকুয়াল হচ্ছে কত 18। ঠিক আছে, তাহলে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সূত্র কি, এখানে হচ্ছে 2AE হতে পারে অথবা 2BE, এটা হতে পারে। ঠিক আছে, দুইটা সূত্র হতে পারে। তাহলে ই এটা কি আমাদের উৎকেন্দ্রিকতা লাগবে, কি লাগবে উৎকেন্দ্রিকতাটা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে যদি আমরা উৎকেন্দ্রিকতা বের করতে যাই, তাহলে আমরা অনুপাতে নিয়ে চলে আসি। দেখো x² - y² ইকুয়াল হচ্ছে 18, তাহলে এটা সাধারণ আকারে নিয়ে আসতে হবে। দেখো x² ডিভাইড বাই হচ্ছে 18 মাইনাস y² ডিভাইড বাই হচ্ছে 18 ইকুয়াল কত 1। ঠিক আছে, ইকুয়াল কত 1। তো আমাদের কিন্তু সাধারণ আকার চলে আসছে। তো আরেকটু যদি বলি সুন্দর করে, দেখো এখানে x² ডিভাইড বাই √18 এটার উপর স্কয়ার মাইনাস y² ডিভাইড বাই √18 এটার উপর স্কয়ার। তার মানে কি এটা a², এটা b², দুইটা কিন্তু সমান। তাহলে দুইটা সমান হলে আমরা যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, ই এর সূত্র, অর্থাৎ ই এর সূত্র লাগবে আমার, ই এটা সমান কত √1 প্লাস b²/a², যেহেতু দুইটা সমান যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে হবে। তো দেখো 18 কাটা যাবে, তার মানে 1 + 1 তুমি পেয়ে যাবা, যেটা কত √2। ঠিক আছে, √2। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ফোকাস দ্বয়ের দূরত্ব বের করতে বলছে, কি বলছে ফোকাস দ্বয়ের দূরত্ব, ফোকাস দ্বয়ের দূরত্ব এটা সমান কত, আমরা 2A বা 2B যেটা খুশি বের করতে পারো, কারণ দুইটা একই জিনিস, a এর মানও √18, b এর মানও √18। ঠিক আছে, তাহলে দেখো 2 a এর মান কত পাইছি, a এর মান পাইছি √18, এই যে 18, এই 18 কিন্তু a² আর b², তাহলে a কত হবে √18। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইন্টু √18 ইন্টু √2, তার মানে তুমি রুটের মধ্যে যে দুইটা আছে গুণ করে দিতে পারো,
রুট ওভার 36 তুমি বা 18 গুণ 2 36, 6 ছক 36, তার মানে কি 2 ইন্টু 6, তার মানে কত 12। এই যে 12, এই 12টাই কি তোমার ফোকাস দ্বয়ের দূরত্ব, যেটা দেওয়া আছে খ নাম্বারটা। একটু বড় মনে হচ্ছে বাট তুমি স্কিপ করে পড়তে পারো, তুমি এটা ডিরেক্ট দেখতে পাচ্ছ, দেখা মাত্রই তুমি কি দেখো, বলতে পারছো না যে এটা a স্কয়ার b স্কয়ার সমান, তো তুমি কিন্তু এই সমীকরণ থেকে এই লাইনে চলে আসবা, ডিরেক্ট ই এর মানটা বের করবা, ঠিক আছে। তবে তুমি এটা বুঝতে পারছো 18 আর 2 রুট হচ্ছে, গুণ করে দিলা, শেষ। তার মানে প্র্যাকটিস থাকলে কিন্তু আলটিমেটলি এত বেশি সময় লাগবে না, ঠিক আছে। প্র্যাকটিস থাকলে তোমাদের এত বেশি সময় লাগবে না, তো বেশি বেশি তোমাদের প্র্যাকটিস করতে হবে, ওকে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাই। তো আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দেখো দ্বিঘাত সমীকরণের একটি মূল তোমাকে দেওয়া আছে, এটা কি মূল? জটিল মূল না? তো জটিল মূল দেওয়া থাকলে কি হয় বলো তো, আলটিমেটলি এর অনুবন্ধী মূল হবে। তাহলে আমরা i⁻7 কে যদি কনভার্ট করি, দেখো i⁻7 এটা সমান কি লেখা যায়, i⁴ প্লাস 3 না, i⁴ প্লাস 3, তার মানে কি i⁴ ইন্টু i⁴, i⁴ মানে তো 1, আমরা জানি 4 এর গুণিতক থাকলে সেটা 1 হয়। i³ মানে কি, i³ মানে কিন্তু এটা মাইনাস i। তাহলে একটি মূল যদি মাইনাস i হয়, তাহলে এর অনুবন্ধী কি হবে বলো তো, এর অনুবন্ধী হবে কি, অনুবন্ধী হবে পজিটিভ i, ঠিক আছে না। তাহলে আমাদের আরেকটা মূল কি হবে, i। মনে রাখবা জটিল মূলটাই কি থাকে, অনুবন্ধী আকারে থাকে, তাহলে একটা যা হবে অপর মূলটা কি হবে, তার অনুবন্ধী, তার কি হবে অনুবন্ধী, বুঝতে পারছো? অনুবন্ধী মানে কি, তোমাদের কাল্পনিক অংশের পরিবর্তন। দেখো আমরা যদি বলি এখানে a প্লাস ib এর অনুবন্ধী, এটা সমান কি হবে, জাস্ট আমরা i এর সহগ, জটিল পার্ট বা কাল্পনিক অংশের সহগটা চেঞ্জ করে দেব, a মাইনাস ib, ঠিক আছে। তেমনি a মাইনাস ib থাকলে তার অনুবন্ধী কি হবে, a প্লাস ib, মানে i এর সাথে যে সহগ আছে তার চিহ্ন পরিবর্তন, ওকে, সেটাই হচ্ছে অনুবন্ধী। তাহলে জটিল মূলদ্বয় পরস্পর কি হয়, অনুবন্ধী হয়, ওকে। দ্বিঘাত সমীকরণে একটা মূল যদি মাইনাস i হয়, অপরটা কি হবে, তার অনুবন্ধী অর্থাৎ পজিটিভ i। এটা খ নাম্বার উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই, চলো। এখানে আমাদের বলছে জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন, পরম মান কত। তাহলে এটা আমরা ডিরেক্ট দেখো, তোমাকে যদি z/z দেওয়া থাকে, তাহলে এটার পরম মান তুমি ডিরেক্ট কিন্তু z মডুলাস ডিভাইড বাই z মডুলাস এটা আকারে লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কত, 1 মাইনাস i। তাহলে 1 মাইনাস i, এটার পরম মান কত হচ্ছে, দেখো রুট ওভার 1 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, নিচে কত হচ্ছে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তার মানে কত, উপরে √2 নিচে √2, দ্যাট মিন্স কত 1। তাহলে এই যে 1 হচ্ছে আমাদের পরম মান, খুবই সিম্পলি করতে পারি দেখা মাত্রই। বরাবর দেখো x অক্ষ এবং y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যথাক্রমে 4 ও 5, বুঝো x অক্ষ থেকে দূরত্ব আর y অক্ষ থেকে দূরত্ব। তাহলে x অক্ষ থেকে দূরত্ব মানে কি, সেটা কার সমান, কোটির সমান না, x অক্ষ থেকে দূরত্ব। দেখো এই বিন্দুটা কোথায় কোথায় হইতে পারে, দেখো এই বিন্দুটা যদি এখানে বসে, দেখো এখানে বসলো, তাহলে এই যে এই বিন্দু থেকে p বিন্দু মনে করো, তাহলে p বিন্দু থেকে x এর দূরত্ব কি আলটিমেটলি y এর সমান না, y এর সমান। আবার দেখো এই যে y থেকে দূরত্ব, এটা কি y অক্ষ, এটা x অক্ষ, সেটা কার সমান হচ্ছে, এটা x এর সমান হচ্ছে না, x এর সমান। তাহলে তোমাকে বলছে y অক্ষ থেকে কতটুকু দূরত্বে, y অক্ষ থেকে 5 একক দূরত্বে এবং x অক্ষ থেকে 4 একক দূরত্বে। তার মানে নরমালি এটা কিন্তু হতে পারে কত বলতো, 4,5, এটা হতে পারে, সরি এটা 5,4, কত হবে 5,4। আবার এই বিন্দুটা যদি এখানে থাকতো তবুও কিন্তু সেম, কারণ কি বলছে, দূরত্ব কথা বলছে, দূরত্ব কি পজিটিভ, দূরত্ব মডুলাস হবে। দেখো এখান থেকে যদি আসো, এটা কি হচ্ছে, নিচের দিকে মাইনাস হচ্ছে -4, বাট দূরত্ব যখন নিবা তখন কি তুমি মডুলাস নিবা না, যখন এটা দিবা তাও কি হচ্ছে পজিটিভ আসছে, তাহলে +5। কিন্তু যখন তুমি দূরত্বের কথা বলছো তখন কি হচ্ছে, সেটা কিন্তু মাইনাস থেকে পজিটিভ হয়েছে, তাহলে তুমি কিন্তু সম্ভাব্য মানটা কি 5,-4 হতে পারে। আবার বিন্দুটা যদি এখানে থাকতো তাও কিন্তু সেম, দেখো এই দূরত্ব কি হচ্ছে, এই দূরত্ব নিচের দিকে -4 হচ্ছে, এই বরাবর কি হচ্ছে বলতো -5, দূরত্ব কি হচ্ছে, দূরত্ব কিন্তু পজিটিভ, তখন কিন্তু তুমি -5,-4 এটাও বলতে পারো। আবার বিন্দুটা কিন্তু এখানে অবস্থান করছে, এখানে অবস্থান করলেও সেম জিনিসই তোমার কিন্তু হতো। তাহলে দেখো এই বরাবর y এর মানটা কি পজিটিভ এবং এই বরাবর ভুজের মানটা কি নেগেটিভ, তাহলে -5, তাও কিন্তু দেখো তোমার -5,4, এটাও কিন্তু উত্তর। তার মানে কিন্তু মাল্টিপল 4টা উত্তর হতে পারে, কারণ যে পয়েন্ট পি, এই পিটা কিন্তু আমাদের 4টা চতুর্ভাগেই থাকতে পারে, 4টা চতুর্ভাগে থাকেই দূরত্বটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। তোমার এখানে থাকবে দেখো -5, কিন্তু দূরত্ব কিন্তু +5 হবে, কারণ দূরত্ব আমাদের নেগেটিভ হয় না। তার মানে দূরত্বের কথা যখনই তোমাকে বলবে, দেখো দূরত্ব মানে কি, তোমাকে দেখো মডুলাস x, এটা সমান মনে করো 5 দেওয়া আছে, তাহলে x এর মান কি হতে পারে, +-5 হতে পারে। আবার y মডুলাস এটা সমান মনে করো 4 দেওয়া আছে, তাহলে y এর মানটা কত পারে, +-4 হতে পারে, কারণ দূরত্ব তোমার কিন্তু পজিটিভ, কিন্তু স্থানাঙ্কটা +- হতে পারে। তুমি জানো না এক্স্যাক্টলি প্লাস না মাইনাস হবে, মাইনাসের দিকে গেলেও দূরত্ব পজিটিভ হবে, প্লাসের দিকে গেলেও দূরত্ব পজিটিভ হবে। তার মানে পি বিন্দুটা
4টা চতুর্ভাগেই থাকতে পারে, তার মানে এখানে উত্তর একটাও নাই। দেখো এতগুলো উত্তর হবে এখানে। তো পরবর্তী প্রশ্ন দেখো, এক্স এর কোন মানের জন্য এই মানটার বৃহত্তম হবে, বৃহত্তম মান তুমি পাবা। তো বৃহত্তম হোক বা ক্ষুদ্রতম হোক সেটার জন্য কি করতে হবে, এই যে ddx, ঠিক আছে, ddx f(x) এই ফাংশনের মানটা কি হবে 0। এটা আমরা জানি কি ক্ষুদ্রতম হোক বা বৃহত্তম মান, ঠিক আছে, বৃহত্তম বা ক্ষুদ্রতম মানের জন্য এই মানটা কি ফিক্সড, আমাদের আগে চেষ্টা ট্রাই করতে হবে, ঠিক আছে। মানের জন্য ddx এর মানটা কত হবে, 0 হবে। তার মানে এটাকে আমরা কি করব, অন্তরীকরণ করে দিব। তাহলে দেখো x এর সাপেক্ষে যেহেতু চলক এখানে x দেওয়া আছে, √3 sin x প্লাস হচ্ছে 3 cos x, এটা কি হবে, এটা ইকুয়াল 0 হবে বৃহত্তম মানের জন্য। এখান থেকে x এর ভ্যালুটা বের করব। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখো কি থাকে, √3 sin x কে অন্তরীকরণ করলে তুমি পাবো হচ্ছে cos x, এবং প্লাসে মাইনাসে মাইনাস, কারণ cos x কে অন্তরীকরণ করলে পাবো -sin x, তাহলে -3 এখানে পাবো কি বলতো sin x ইকুয়াল কত, 0। ঠিক আছে, তাহলে যখন তোমাকে বৃহত্তম বা ক্ষুদ্রতম মান বলবে, যে ফাংশন দেওয়া থাকবে তার অন্তরীকরণ ইকুয়াল 0, এটা হচ্ছে ফার্স্ট সূত্র, মানে আমাদের কন্ডিশন। ঠিক আছে, কোন একটা ফাংশনের বৃহত্তম বা ক্ষুদ্রতম মান বের করার জন্য কি করতে হবে, ওই চলকের সাপেক্ষে অন্তরীকরণ ইকুয়াল 0 ধরতে হবে। ঠিক আছে, তারপর চলকের মান পাবো, ওই মান দিয়ে আমরা টেস্ট করব যে মানটা বৃহত্তম না ক্ষুদ্রতম হবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করলে আলটিমেটলি যেটা, ওটা উত্তর তোমাকে বলছে। তাহলে দেখো এখান থেকে তুমি এটা ওই পার পক্ষান্তর করে দিলা, তাহলে দেখো √3 এখানে তুমি পাচ্ছ কত, cos x ইকুয়াল কত, 3 sin x। তাহলে তোমাকে sin x cos x গুলো একদিকে নাও, তাহলে তুমি দেখো এখানে পাচ্ছ কি, এই 3 এবার নিয়ে চলে আসলা, তাহলে √3/3 এখানে পাচ্ছ কত, দেখো তো sin x এর নিচে cos x মানে কি tan x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে tan x = √3/3, তার মানে কি বলতো, এখানে তুমি পাচ্ছ কি, এই যে tan x, এই tan x মানে কি বলতো 1/√3, তাই না। তাহলে 1/√3 মানে কি, cos tan কয় ডিগ্রি মান, 1/√3 30 ডিগ্রি মান। তাহলে x এর মান কত হবে, π/6 হবে, π/6 হবে। তাহলে π/6 কই দেওয়া আছে, গ নাম্বারে, তাহলে গ নাম্বারটাই উত্তর। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হয়। আশা করি বুঝতে পারছো, বৃহত্তম বলুক আর ক্ষুদ্রতম বলুক, তুমি জাস্ট এটার অন্তরীকরণ ইকুয়াল 0 করে ওই চলকটার মান বের করবা। পরবর্তী প্রশ্ন আমরা যাই, দেখো k এর মান কত হলে y - k * x - 1 * x + 2 = 0 এই বক্ররেখার x = 1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দেখো x অক্ষের সাথে যে কোণ তৈরি করতেছে এটা আলটিমেটলি করতো ঢাল না, তাহলে আমরা ঢাল, এই যে ঢাল m = কত, tan θ লিখতে পারি। আবার এই ঢালকে আমরা লিখতে পারি dy dx, এটাও কিন্তু লেখা যায়, যেটা সমান কত, tan θ। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো ফাংশনটা দেওয়া আছে কি বলতো, y - k * x - 1 * হচ্ছে x + 2 = 0। তো y সমান আমি কি লিখতে পারি, y সমান লিখতে পারি হচ্ছে k দেখো x - 1 * হচ্ছে x + 2। তো যেহেতু স্পর্শকের কথা বলছে আর এখানে কি 60 ডিগ্রি কোণ দেওয়া আছে x অক্ষের সাথে, ঢাল আমরা জানবো, তাহলে আমরা এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ঢালটা বের করে নাও, তার dy dx টা বের করে নাও, এটা ঢাল। ঠিক আছে, তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিতে হবে, দেখো ddx। ঠিক আছে, তো এখানে যে কাজটা করতে হবে, তুমি এটার ভিতরে গুণ করে দাও, x² + 2x - x - 2। তাও k কত, চলক না, তাহলে k সামনে চলে আসলো, এখানে x² + 2x, দেখো এখানে থাকলো কত, 2x, আলটিমেটলি -x হবে। তাহলে তোমার যেটা হচ্ছে ddx x² + x - 2, এটাকে যদি অন্তরীকরণ করো তো রেজাল্ট কি আসছে, k * 2x, k * 2x প্লাস হচ্ছে 1। ঠিক আছে, এখন তোমাকে বলছে কোন বিন্দুতে স্পর্শকের অক্ষের সাথে কোণ তৈরি করে, মানে x = 1 বিন্দুতে ঢাল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, x = 1 বিন্দুতে ঢাল কত, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ddx dy dx এটা সমান তুমি কি tan θ বসাতে পারো না, তাহলে এখানে তুমি লিখতে পারো অতএব tan θ = এত। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, সরি এখানে তোমাকে বলছে, আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ tan θ বসাও, tan 60 ডিগ্রি বসায় দাও, কারণ কি dy dx এটা কি ঢাল, আর ঢালের মান কি tan θ। ঠিক আছে, tan 60 ডিগ্রির মান কত, √3 না, এবারে দেখো √3 ইকুয়াল হচ্ছে k * 2x + 1। এবার তোমাকে বলছে দেখো কোন বিন্দুতে x = 1 হলে, x = 1 বিন্দুতে ঢাল, তাহলে তুমি এখানে বলতে পারো যে x = 1 হলে, x = 1 হলে তুমি কি লিখতে পারো, দেখো এই যে k * 2 কে 2 যোগ হচ্ছে 1 ইকুয়াল কত হলো, √3। ঠিক আছে, তো k সমান কত বলতো, 3 এবার চলে গেল, √3/3, তার মানে কত, 1/√3। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা দেওয়া আছে ক নাম্বারে। ঠিক আছে,
তাহলে এইটা একটা মনে রাখবা, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, বলবে যে এত বক্ররেখার এত বিন্দুতে x = 1 এরকম সামথিং বিন্দু দেওয়া থাকবে, স্পর্শক x অক্ষের সাথে কোণ তৈরি করে। x অক্ষের সাথে কোণ মানে কি, এটা ঢাল আমি পাবো, ঢাল কত, dy/dx = tan θ। তাহলে dy/dx = তুমি tan θ বসাতে পারো। তাহলে tan θ, তাহলে প্রথমে dy/dx বের করবা, ওখানে tan θ বসাই দিবা, তারপরে যেই বিন্দুতে ওই বিন্দুটা বসাই দিবে এই পাশে, x এর মান 1 বসাই দিয়ে অজানা রাশি মানটা বের করতে পারবা। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, এই টাইপের প্রশ্ন আসে। তাহলে এই টাইপের প্রশ্ন আসলেই সুন্দর মতো কি করবা, dy/dx হচ্ছে কি, হচ্ছে tan θ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই, চলো আমরা। এখানে বলছে লিমিট x টেন্ডস টু π/2 1 - x cos x, ঠিক আছে, ইকুয়াল হোয়াট। তাহলে দেখো প্রথমে আমরা কি π/2 এটা লিমিট বসাবো। তো লিমিট বসাই দেখতেছি যে মানটা কত আসতেছে, লিমিট x টেন্ডস টু π/2, যদি x = π/2 বসাই, তাহলে দেখো এটা কত আসছে, 1 - sin নম্বরের মান কত, 1 / cos নম্বরের মান 0। তার মানে কি আলটিমেটলি 0/0 ফরম্যাট চলে আসছে, 0/0। তাহলে 0/0 ফরম্যাট আসলে কি করব আমরা, এল হসপিটাল রুল ব্যবহার করব, তাই না, এল হসপিটাল রুল। তাহলে এল রুল কি হবে, উপরেও অন্তরীকরণ নিচেও অন্তরীকরণ করতে হবে ভগ্নাংশের। তাহলে আমরা দেখো লিমিট x টেন্ডস টু π/2, তাহলে অন্তরীকরণ করে উপরকে 1 কে অন্তরীকরণ করলে কি 0 হয়, 0 sin x কে অন্তরীকরণ করলে কি হবে, cos x হবে, ডিভাইডেড বাই cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হবে। ঠিক আছে। আচ্ছা, এবার তুমি কি করবে, আবার লিমিটটা বসাবা। লিমিট যদি বসায় দাও, তাহলে দেখো cos x মানে কি হচ্ছে, cos নম্বরের মান কি 0, তাহলে উপরে তোমার 0 হচ্ছে, নিচে হচ্ছে 1, তাহলে অ্যান্সার 0। 0 যদি আসে লিমিটের মান বসানোর পরে, তাহলে আমরা এটা অ্যান্সার ভাবে নিতে পারবো। ঠিক আছে। কিন্তু এই যে 0/0 এই মানটা কি বলতো, অসংজ্ঞায়িত, বা 1/0 এরকম কিন্তু ইনফিনিটি মান চলে আসবে। ঠিক আছে। বাট নর্মাল শুধু 0 আসলে আমরা এই 0টা অ্যান্সার হিসেবে নিতে পারবো। ঠিক আছে। তাহলে প্রথম চান্সে যদি আমরা লিমিট বসাই যে 0 আসতো, 0 অ্যান্সার করতাম। কিন্তু এটা প্রথম চান্সে দেখলাম যে লিমিট বসালে কি হচ্ছে, উপরেও 0 হয়ে যাচ্ছে, নিচেও 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, অসংজ্ঞায়িত রূপ ধারণ করছে। তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, লাপিটাল রুল অ্যাপ্লাই করব। লাপিটাল রুল কি হবে, উপরেও লসাগু, উপরেও তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে, নিচেও ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে অ্যান্সার কি, ক নাম্বারটা। পরবর্তী প্রশ্ন দেখো, x² + 4x + 5 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা +2 এবং বিটা +2। প্রশ্ন দেখো সুন্দর করে দেখো, এখানকার যে মূলগুলো দেখো, এখানেও +2 আছে, বিটার সাথেও +2 আছে। ঠিক আছে। যদি এরকম ঘটনা হয়, দেখো এখানে আলফা -2, এখানেও বিটা -2, এরকম ঘটনা, বা এখানে আলফা 1/α, এখানেও যদি 1/β, এরকম যদি ঘটনা ঘটে, তাহলে কি করবা, জাস্ট সুন্দর মতো দেখো, এই পার্টটার সমান তুমি x বসাই দিবা, আলফা -2 এটার সমান তুমি x বসাই দিবা। ঠিক আছে, এটার সমান x বসাই দিবা। দেখো আরো ইজিলি যদি বলি, দেখো তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো তোমাকে সমীকরণ কি দেওয়া আছে, যে x² প্লাস হচ্ছে 4x + 5, ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে তুমি কি করবা, দেখো তোমাকে বলছে কি মূলদ্বয় কি আলফা বিটা না, তাহলে মূল যদি আলফা বিটা হয়, ধরে নিলাম মূল আলফা হলে আমরা কি x এর জায়গায় আলফা বসাতে পারি না। তাহলে দেখো α² প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 5 ইকুয়াল 0, 4α ইকুয়াল কত, 0। নতুন মূলের ক্ষেত্রে কি আসে, নতুন মূল কি দেওয়া আছে, দেখো তো নতুন মূল কি দেওয়া আছে, তোমাকে বলছে যে α+2। তাহলে নতুন মূল কি হবে, α+2 ইকুয়াল x হবে না, কারণ মূল কি হচ্ছে α+2, মূল মানে তো x এর মান। তাহলে এবার x এর মান কত হচ্ছে, α+2। এখানে কি পাইছি, আলফা মান পাইছি না, তাহলে তুমি এই সমীকরণ দিয়ে আলফা মানটা বের করো। আলফা কত হচ্ছে, x - 2। তাহলে যেখানে আলফা আছে সেখানে তুমি x - 2 বসাই দাও। তাহলে দেখো x - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 × x - 2 প্লাস হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, তুমি একটা ভ্যালু তুমি পাইলা। ওকে, নতুন মূল তুমি পাইলে এখান থেকে। তাহলে তুমি দেখো এখান থেকে কিন্তু রেজাল্ট চলে আসে, x² মাইনাস হচ্ছে 4x প্লাস 4 প্লাস হচ্ছে 4x মাইনাস 8 প্লাস 5 ইকুয়াল 0। তো এটা সমাধান করলে আমরা পাচ্ছি, দেখো 4 - 8, এখানে 4 -4 প্লাস 1 মানে 1, আর 4x কাটা। ঠিক আছে, তাহলে তোমার x² প্লাস 1 ইকুয়াল 0, এটা হচ্ছে সমীকরণ। আর নর্মালি যদি বলতে যাই, দেখো খুবই শর্টকাটে যদি বলতে যাই, দেখো শর্টকাটে যদি বলি, তাহলে এখানে কি করবা, শর্টকাট দেখো আলফা প্লাস এ হলে তুমি x ইকুয়াল কি বসাবা,
এক্স মাইনাস এ, ঠিক আছে। যদি তোমাকে দেওয়া থাকে আলফা মাইনাস এ, তাহলে তুমি এক্স ইকুয়াল টু কি বসাবা, এক্স ইকুয়াল বসাবো হচ্ছে এক্স প্লাস এ, অর্থাৎ এখানে যে চিহ্ন দেওয়া থাকবে এটার বিপরীত চিহ্ন যুক্ত এখানে মান বসাবো। দেখো এক্স এর জায়গায় কি বসাই দিবা, এক্স মাইনাস টু বসাবা। তোমাকে যদি বলতো যে আলফা মাইনাস টু, তাহলে তুমি এখানে কি বসাতে, এক্স এর জায়গায় এক্স প্লাস টু বসাইতা। দেখো শর্টকাট, দেখো এক্স মাইনাস টু আমি এখানে বসাইছি, দেখছো এক্স মাইনাস টু এখানে বসাইছি, তো এই কালে দিয়ে লিখে দিই। দেখো এক্স মাইনাস টু বসাইছি, কেন মাইনাস টু বসাইছি, এই যে শর্টকাট, আলফা প্লাস টু আছে, প্লাস থাকলে মাইনাস বসাবো। আবার এখানে কি দেখো 4 ইন্টু এক্স আছে, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, এই যে এক্স মাইনাস টু প্লাস দেখো 5 ইকুয়াল 0। তাহলে শর্টকাটে ইজিলি ভাবে করতে পারবা, আর না শর্টকাট হলে যেভাবে করলাম এমসিকিউর জন্য আমরা এইভাবে শর্টকাটেই করব, ঠিক আছে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন যাই চলো। তো এখানে বলছে আই টু দি পাওয়ার 9, দেখো আই এর পাওয়ার ক্রমিক চারটা আছে না, দেখো এই যে এরকম যদি থাকে আই টু দি পাওয়ার 4n বা যাই হোক না কেন ক্রমিক যদি থাকে, ঠিক আছে, ক্রমিক পাওয়ার যদি ক্রমিক থাকে, দেখো আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 2, আই টু দি পাওয়ার 3, আই টু দি পাওয়ার 4, এরকম ক্রমিক থাকলে এটা রেজাল্ট হয়ে যাবে 0। এটা কি হবে, ক্রমিক। তাহলে মানে এখানে 9, 10, 11, 12 চারটা কি আছে, ক্রমিক সংখ্যা আছে না, এবং এদের যে সিরিজের মান এটা মান কিন্তু 0। তার মানে আলটিমেটলি তোমার কি হয়েছে, ছোট হয়ে গেল না, 0 প্লাস আই টু দি পাওয়ার 13। তাহলে 13 এর মানটা বের করলে আলটিমেটলি হয়ে গেল। তাহলে দেখো আই টু দি পাওয়ার 13 মানে কি, প্রথমে 4 এর গুণিতক আকারে নিব, 12 যোগ 1 না, 12 যোগ 1, তাহলে আই টু দি পাওয়ার 12, 4 এর গুণিতক এটা তো 1 হয়ে গেল। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি থাকলো বলতো, তোমার আই টু দি পাওয়ার 1। তার মানে কি আই হচ্ছে তোমার এই সিরিজের উত্তর, তাহলে আই হচ্ছে এই সিরিজের উত্তর, ঠিক আছে। তাহলে দেখো আই এর পাওয়ার যদি ক্রমিক সংখ্যায় থাকে, চারটা রাশির এরকম থাকে, চারটা পদের যোগফল কি হবে, 0 হবে, ঠিক আছে। আই 1 2 3 4 বা আই 9 10 11 12 বা আই 100 101 102 এরকম ক্রমিক যদি থাকে, এই সংখ্যা যদি ক্রমিক মানে পরপর হয়, দেখো 9 10 11 12 এরকম চারটা ক্রমিক সংখ্যা যদি পাওয়ার হিসেবে থাকে, চারটা পদের যোগফল কি হবে, 0 হবে। তাহলে অবশিষ্ট যে পদগুলো আছে সেটা নিয়ে তুমি কাজ করতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট আই টু দি পাওয়ার 13 এটাই কিন্তু আমাদের থাকতেছে, ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই চলো। এখানে বলছে জিএফ কে কেন্দ্র বিশিষ্ট এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, দেখো তো একটা বৃত্ত, এই যে বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র যদি হয় কি জি এবং এফ, তাহলে দেখো এইখান থেকে এটা দূরত্ব কি হচ্ছে বলতো, এটা ভুজের সমান না, জি এর সমান না, তো এটাই কি আলটিমেটলি ব্যাসার্ধ না। আবার আমরা জানি কি এইচ কমা কে যদি কেন্দ্র হয়, তাহলে বৃত্তের সমীকরণ কি, এই এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তাই না, ইকুয়াল আর স্কোয়ার। তাহলে এখানে যে সমীকরণটা কি হবে বলতো, কেন্দ্র কত আছে, জি এবং এফ না, তাহলে সমীকরণটা কেমন হবে, সমীকরণটা হবে দেখো এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার, এবং ব্যাসার্ধের মানটা কত আছে, দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষ স্পর্শ মানে কি, দেখো স্পর্শ বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব কার সমান আছে, ভুজের সমান না, তাহলে ব্যাসার্ধ কত, জি, তাহলে জি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আলটিমেটলি আমাদের সমীকরণ, ওকে। তাহলে দেওয়া আছে, কই দেওয়া তো, জি স্কোয়ার এক্স মাইনাস জি হোল স্কোয়ার, এই যে গ নাম্বারটা, গ নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি, ওকে। পরবর্তী প্রশ্ন যাই চলো। 4,5 বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 5 বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কত। তাহলে নর্মালি আমরা দেখো সমীকরণের ক্ষেত্রে কি জানি যে x1 y1 হতে সমীকরণ, যখন সমীকরণ বের করব তখন শর্টকাট মনে রাখবা যে যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে কি বসাবো, এক্স ইন্টু x1, এবং যেখানে শুধু এক্স আছে সেখানে তুমি এক্স প্লাস x1 ডিভাইড বাই 2 বসাবা, এবং যেখানে ওয়াই আছে সেখানে তুমি বসাবা ওয়াই প্লাস y1 ডিভাইড বাই 2। এই দুইটা কাজ তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং এক্স ওয়াই স্কোয়ার যায় কি বসাবো, ওয়াই স্কোয়ার, সেখানে তুমি ওয়াই ইন্টু y1 বসাবো, ঠিক আছে। তাহলে আমাদের পয়েন্ট দেওয়া আছে কি 4,5 দেওয়া আছে, অতএব এখানে আমরা 4,5 হতে এটা বসাতে পারি, দেখো এক্স স্কোয়ার তার মানে কি এক্স ইন্টু 4 প্লাস ওয়াই স্কোয়ার মানে কি বলতো 5 ইন্টু ওয়াই প্লাস 4y আছে, দেখো 4 ইন্টু ওয়াই প্লাস y1 মানে কি যে পয়েন্টটা দেওয়া আছে আর কি, যে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1, ঠিক আছে। তো দেখো 5 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে কত 1 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে সমাধান করো, তাহলে দেখো তুমি কি পাচ্ছ, এখানে 4x পেয়ে যাচ্ছ, এখানে 4x পেয়ে গেলা, এখানে 5y পাইলা, এখানে দেখো 2 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাহলে 2y এবং 5 দুগুণে 10 যোগ হচ্ছে 1 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে তুমি সুন্দর মতো লিখতে পারছো না, দেখো 4x প্লাস 7y
4x প্লাস হচ্ছে 7y প্লাস হচ্ছে 11 ইকুয়াল কত 0। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের সঠিক উত্তর দেওয়া নাই, সঠিক উত্তরটা দেওয়া নাই। এটা কি, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তো এই শিফটে কিন্তু অনেকগুলো ব্ল্যাঙ্ক ছিল, যার ফলে স্টুডেন্টের কিন্তু অনেক সময়, দেখো যখনই তোমার ব্ল্যাঙ্ক থাকবে তুমি কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যে কোনটা উত্তর হবে, কোনটা উত্তর হবে, ঠিক আছে। তো এটা কিন্তু ঝামেলা, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে প্রশ্ন ব্ল্যাঙ্ক থাকলে, উত্তর না মিললে ওটা স্কিপ করে অন্যটা সলভ করবা, ওইটার পিছিয়ে আমাদের বেশি সময় দেওয়া যাবে না। একটা প্রশ্নের পিছিয়ে তুমি সর্বোচ্চ 1 মিনিট দিতে পারো। এবার দেখো এ বি এবং সি ম্যাট্রিক্সগুলোর মাত্রা দেওয়া আছে 5,4 4,5 এত এত হলে ম্যাট্রিক্সের মাত্রা, তাহলে এ বি তারপর ট্রান্সপোজ তারপর সি, তাহলে চলো আমরা বের করে ফেলি এ বি এর মাত্রা। তাহলে দেখো এ এর মাত্রা কত, এ এর মাত্রা দেওয়া আছে 5,5/4 এবং বি এর মাত্রা কত দেওয়া আছে, বি এর মাত্রা দেওয়া আছে দেখো 4/5, ঠিক আছে 4/5। তাহলে এদের যে গুণফল, এদের গুণফল আমি কি পাচ্ছি এ বি না, তাহলে এ বি এর মাত্রা কি হচ্ছে দেখো তো, এই যে 4 কি কাটা, তার মানে কি থাকলো 5/5, ঠিক আছে। এর উপর আবার ট্রান্সপোজ, তাহলে ট্রান্সপোজ করলে কি হচ্ছে বলতো, এ বি ট্রান্সপোজের মাত্রা কত হচ্ছে 5/5ই হচ্ছে, ঠিক আছে, ইনটু তোমাকে সি এর মাত্রা ইনটু সি, সি কত, সি হচ্ছে 5,3 তাহলে এই যে কমন অংশ বাদ থাকলো কি প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, তার মানে তোমার দেখো এ বি ট্রান্সপোজ ইনটু সি টোটালটার মাত্রা কত হয়ে যাচ্ছে, এই যে 5 আর যে 3, তাহলে 5/3 কত হচ্ছে 5/3 হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটা পারো তোমরা, ঠিক আছে। ট্রান্সপোজ মানে কি সারি কলাম উল্টা হয়ে যাবে, আর গুণফলের ক্ষেত্রে প্রথমটার সারি নিব দ্বিতীয়টার কলাম নিব, ওকে। আর শর্ত কি, প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সমান হইতে হবে। তার একটা প্রশ্ন দেখো এখানে 5x + 8y - 12 3x - py + 13 = 0 সরলরেখা পরস্পর লম্ব হলে p এর মান কত। লম্ব যদি হয় তাহলে যে ঢাল দ্বয়ের গুণফল কত হবে, ঢাল দ্বয়ের গুণফল হবে -1, ঠিক আছে। তাহলে প্রথমটার ঢাল, তো ঢাল বের করার সূত্র দেখো m = কত হবে, m = হবে তোমার হচ্ছে -x এর সহগ, -x এর সহগ / হচ্ছে y এর সহগ, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে m1 মানে কি প্রথমটার ক্ষেত্রে মাইনাস নিবা, x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 5 / y এর সহগ কত 8 গুণ, এখানে আবার মাইনাস দাও, মাইনাস দিয়ে দেখো m2 দ্বিতীয়টার ক্ষেত্রে x এর সহগ কত 3 আর নিচে কত y এর সহগ কত -p, এটা ইকুয়াল কত -1, দেখো -1 হচ্ছে প্লাস হয়ে গেল আর এই পাশে মাইনাস এই পাশে -1, এটাও উঠে গেল, তাহলে তুমি থাকলো কত 5/8 * 3/p ইকুয়াল কত হলো 1। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো 3 × 5 = 15 আর 8p, তার মানে আলটিমেটলি তোমার যে p এটা হচ্ছে কত 5/8, ঠিক আছে। তাহলে 5/8 কত, গ নাম্বার উত্তর। তাহলে এটা আমরা আশা করি জানি, যদি লম্ব হয়, যদি এখানে লম্ব হয়, এটা লিখে দিই, লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল কত হবে -1, ঠিক আছে। আর যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, ঢাল সমান হয়, সমান্তরাল হলে কি হবে বলতো, ঢাল দ্বয় কি হবে সমান হবে। পরবর্তী প্রশ্নে যাই, আসার নাই অলরেডি শেষ আমাদের প্রশ্ন। তো আশা করি সবগুলো প্রশ্ন তুমি বুঝছো। তো এটার লেকচারটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব বরাবরের মতোই, ওটাতে যুক্ত হয়ে যাও সবাই, ওকে। আর এটা যদি কোনো সমস্যা থাকে, আমার যদি কোনো ভুল সলভ দিয়ে থাকি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই সেটা জানাবা। তো ভালো।